ওকে, সো ফার্স্ট তোদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আজকে ক্লাস করাবো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে। সো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে যেটা আছে একদম বেসিক, যে শ্রম করার জন্য যে বেসিক আমাদের কিছু মেকানিজম লাগবে, বা কিছু ফোর্স ডিস্ট্রিবিউশন কী করে করবো, বা কী করে সাপোর্ট, কোনটাকে কি সাপোর্ট বলবো, কি ফোর্স বলবো, ওকে, সেটা আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়ে নেবো। ওকে, যেমন ধর তোদের সিলেবাসটা শেয়ার করছি। ওকে, সো ফার্স্ট তোদের মডিউলে 1-এ আছে দ্যাট ফোর্স সিস্টেম। ফোর্সটির মধ্যে বেসিক কনসেপ্ট, পার্টিকেল ইকুইলিব্রিয়াম ইন 2D অ্যান্ড 3D, রিজিড বডি ইকুইলিব্রিয়াম। ওকে, আমরা রিজিড বডি কাকে বলছি, ফ্লেক্সিবল বডি কাকে বলছি জানতে হবে। ওকে, সো পার্টিকেল ইকুইলিব্রিয়াম মানে 2D আর 3D প্লেনের মধ্যে আমরা পার্টিকেলকে ডিফাইন করব, তার ডিগ্রি অফ ফ্রিডম কি, 2Dর মধ্যে 3Dর মধ্যে ডিগ্রি অফ ফ্রিডম কি। ওকে, রিজিড বডি ইকুইলিব্রিয়াম কি, কোনো একটা রিজিড বডিকে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাদের মধ্যে ফোর্স কী করে ডিস্ট্রিবিউট হবে। ওকে, সিস্টেম অফ ফোর্স, কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স কাকে বলছি, নর্মাল কোপ্ল্যানার ফোর্স কাকে বলছি, নর্মাল কনকারেন্ট ফোর্স কাকে বলছি, সেটা তাদের পড়তে হবে। বা কোপ্ল্যানার কনকারেন্ট কী আছে, মানে দুটো ফোর্স যখন কোপ্ল্যানার কাজ করছে প্লাস কনকারেন্ট কাজ করছে, সেই ফোর্সটা কী করে হবে সেটা দেখবো। দেন কম্পোনেন্ট ইন স্পেস, মানে কোনো কম্পোনেন্ট যখন স্পেসে নিয়ে যাব তার মধ্যে কতগুলো স্পেস, মানে সব থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিগ্রি অফ ফ্রিডম সে মুভ করতে পারে ইন স্পেস। ওকে, সো যখন কোনো স্পেসে থাকবো তখন তার কম্পোনেন্টের ডিগ্রি অফ ফ্রিডম কী হতে পারে, অ্যান্ড রেজাল্টেন্ট মোমেন্ট অফ ফোর্স অ্যান্ড ইট অ্যাপ্লিকেশন। ওকে, কাপেলস অ্যান্ড রেজিস্ট্যান্স অফ ফোর্স সিস্টেম। কাপেলস মানে মোমেন্টসের কথাই বলছে। ওকে, সো যখন একটা ডিফারেন্ট টাইপ অফ এক্স ওয়াই যে 3 দিক থেকে যখন ফোর্স অ্যাপ্লাই হবে তার রেজাল্টেড ফোর্স কেমন হবে। ওকে, যেটা তোর নর্মাল ক্লাস 2 পড়ে এসেছিস, যদি কোনো একটা ভেক্টর অ্যাপ্লাই হয় এ, আর এখানে যদি কোনো ভেক্টর অ্যাপ্লাই হয় এখানে যদি কোনো ভেক্টর অ্যাপ্লাই হয় এ, তার যদি এখানে যদি কোনো ভেক্টর অ্যাপ্লাই হয় বি, তাহলে তার রেজাল্টেন্ট ভেক্টর কি হবে, দ্যাট ইজ আ সি, রেজাল্টেন্ট ভেক্টর সি। ওকে, সো দ্যাট সি ইজ আ সামেশন অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, সো সিমিলারলি ফোর্সের জন্য আমরা সেরকমভাবে ডিস্ট্রিবিউট করবো কি করে, ফোর্সকে অ্যাজ আ ভেক্টর টার্মে দেখানো হয়, বা কোনো একটা সিস্টেমে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই হয়, সাপোজ এটা একটা কোনো ব্লক যেখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কম্প্রেশন। ওকে, আর এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে টেনশন, তাহলে কি হবে, এই কম্প্রেশন প্লাস এই টেনশন মিলে দুজনে মিলে একটা টেনসাইল ফোর্স ক্রিয়েট করবে। এরকম সিম্পল কিছু ফোর্স ডিস্ট্রিবিউশন দেখে দেবো। সো এরকম এত সহজ তো আসবে না, আরও অনেক কমপ্লেক্স তোদের ফোর্স কী করে ডিস্ট্রিবিউট হবে সেটা করতে হবে। তার সাথে মেন যেটা এখান থেকে ইম্পর্টেন্ট এই মডিউল 1 থেকে, দ্যাট ইজ হাউ টু ড্র ফ্রি বডি ডায়াগ্রাম। কী করে ফ্রি বডি ডায়াগ্রাম যাতে আঁকতে হয় সেটা এখান থেকে শিখতে হবে, FBD। ওকে, সো ফ্রি বডি ডায়াগ্রাম সব থেকে ভালো, যদি ফ্রি বডি ডায়াগ্রাম শিখে যাস যে কোনো জিনিসের ফোর্স ডিস্ট্রিবিউশন শিখে যাবি। আর এই যদি ফ্রি বডি ডায়াগ্রাম একবার জানা হয়ে যায়, তোদের নেক্সট সেমে আছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, সেই স্ট্রেংথ অফ মেটেরিয়ালে কোনো প্রবলেম হবে না। ওকে, সো পুরো মেকানিক্স ওপর বেস করে দাঁড়িয়ে আছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল। ওকে, যত মেকানিক্স যত ক্লিয়ার হবে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল এবং থিওরি অফ বেসিক তত বেশি ক্লিয়ার হবে। ওকে, নেক্সট ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অফ কোপ্ল্যানার সিস্টেম অ্যান্ড স্পেশিয়াল সিস্টেম অ্যান্ড স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি। ইনডিটারমিনেন্সি মানে কি, যখন আমরা কি জানি, সাপোজ ধর এ নয়, সাপোজ ধর এক্স প্লাস 2y ইকুয়াল টু এ। ওকে, এটা একটা ইকুয়েশন নাম্বার 1। আর এক্স প্লাস 2y প্লাস জেড ইকুয়াল টু বি। ওকে, তাহলে এখানে আমার ভ্যারিয়েবল কটা, এখানে ভ্যারিয়েবল 3টে, এক্স, ওয়াই আর জেড। আমার এখানে ইকুয়েশন কটা, দুটো। তাহলে এটা কি সলভ করতে পারবো আমি এখান থেকে, দুটো ইকুয়েশন থেকে এক্স ওয়াই জেড এর মান বার করতে পারবো, বলতো? এনি হাউ আমি এখান থেকে এক্স ওয়াই জেড এর 3টে মান বার করতে পারবো দুটো ইকুয়েশন থেকে। এনি আইডিয়া? বল গেস করে বল, এনি আইডিয়া, বার করতে পারবো? না, এখান থেকে এক্স এর মান কি করে বার করবি? না, এখান থেকে তুই হয়তো এক্স এর মান বার করতে পারিস, বাট পুরো 3টে ভ্যারিয়েবল মান বার করতে পারবি না, কারণ এটা হচ্ছে ইনডিটারমিনেট ইকুয়েশন, যেখানে নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভ্যারিয়েবল দুটো ইকুয়াল নাই। ওকে, নাম্বার অফ ইকুয়েশন
is not equal number of variable. নাম্বার অফ ভেরিয়েবল, যখন নাম্বার অফ ইকুয়েশন ইজ নট ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল হয়ে যায় তাকে বলা হচ্ছে ইনডিটারমিনেট ইকুয়েশন, যেটা থেকে রিলেটেড হচ্ছে এই ইনডিটারমিনেন্সি। ওকে, এই ইনডিটারমিনেন্সি মানে হচ্ছে দ্যাট সিস্টেম ইজ ইনডিটারমিনেট। ওকে, যেখান থেকে আমরা খুব ইজিলি সেই সিস্টেম থেকে তার যে কটা ফোর্স লাগছে, তার যে কটা সাপোর্ট আছে, ওকে, বা কনস্ট্যান্ট আছে, সেখান থেকে আমরা ইজিলি বার করতে পারবো না। সো একটা এক্সাম্পল যদি দেখাই, আচ্ছা আরেকটা রিশেয়ার করছি, এক মিনিট দ্বারা আমি পুরো স্ক্রিনটা শেয়ার করছি, তাহলে তোদের দুটোই দেখতে পাবো এখান থেকে। সো উইন্ডো, এন্টার স্ক্রিন, ওকে। সো সাপোজ ধর এর একটা কোনো বডি আছে। ওকে, সো বডি আছে যার একটা দিকে ওকে আমি ফিক্স করে রেখেছি, ফিক্স সাপোর্ট। ওকে, প্লাস এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, প্লাস এখানে একটা তাকে মোমেন্ট অ্যাপ্লাই করছি। সো সেই ক্ষেত্রে আমি যদি বলি আমার এখানে ইকুয়েশন কটা হবে, একটা ফোর্সের জন্য একটা ইকুয়েশন হবে, আর এখানে মোমেন্টের জন্য একটা ইকুয়েশন হবে, আর সাপোর্টের জন্য একটা ইকুয়েশন হবে। তিনটে ইকুয়েশন, তিনটে আননোন। সাপোর্টের জন্য একটা ইকুয়েশন হবে। সো তিনটে ইকুয়েশন, তিনটে আননোন, এটা আমাদের ইজিলি সলভেবল। বাট যদি এরকম কোনো সলিউশন হয় যেখানে একটাই ইকুয়েশন, দুটো আননোন, সেক্ষেত্রে দ্যাট ইজ আ ইনডিটারমিনেট ইকুয়েশন বা ইনডিটারমিনেট সিস্টেম। ওকে, ঠিক তেমন আমরা কিছু সিস্টেম বা কিছু কম্পোনেন্ট আমাদের করতে হবে যেখানে এটা হচ্ছে ইনডিটারমিনেট সিস্টেমের মধ্যে পড়ে। ওকে, সো সেগুলো আমরা দেখে নেব। ইনডিটারমিনেট বা ইনডিটারমিনেন্সি, ওকে, তার মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে তোদের আছে ফ্রিকশন। সো দ্যাট ইজ এটা খুব ইজি চ্যাপ্টার ফ্রিকশনটা, বাট এখানে হিউজ নিউমেরিক্যাল আছে এই চ্যাপ্টার থেকে। 1 নম্বর মডিউল থেকে তোরা একটা থিওরি কোশ্চেন পেয়ে যাবি। ওকে, কোপ্লানার কি, কনকারেন্ট ফোর্স, এগুলো সব থিওরি হিসেবে পেয়ে যাবি। কিছু ছোট ছোট ডেরিভেশন আছে, সেই ডেরিভেশনগুলো এখান থেকে পেয়ে যাবি। বাট মডিউল 2 থেকে তোদের যা করতে হবে সবই নিউমেরিক্যাল, এখান থেকে পুরো নিউমেরিক্যাল চালু হচ্ছে মডিউল 2 থেকে। সো মডিউল 2 এর মধ্যে কি নিউমেরিক্যাল আছে না, ফ্রিকশন, টাইপ অফ ফ্রিকশন, সো লিমিটিং ফ্রিকশন, লস অফ ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন, মোশন অফ আ বডিজ, ওয়েজ ফ্রিকশন, স্ক্রু জ্যাক অ্যান্ড ডিফারেন্সিয়াল স্ক্রু জ্যাক। সো স্ক্রু জ্যাক অ্যান্ড ডিফারেন্সিয়াল স্ক্রু জ্যাক হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য ফ্রিকশন। তার আগে তোদের পড়তে হবে স্ট্যাটিক ফ্রিকশন কি, ডাইনামিক ফ্রিকশন কি। ওকে, সো একটা স্ট্যাটিক ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন এক্সাম্পল যদি বলি, সাপোজ আমি ধর কোনো টেবিলের উপর আমি কোনো ব্লককে রেখেছি, ওকে, সো ব্লককে যদি আমি ওপর এখান থেকে ফোর্স দিই পি, সো ব্লকটা আইদার মুভ হতে পারে, আইদার মুভ না হতে পারে। মুভ হওয়ার কারণ কি, মুভ হওয়ার কারণ যদি সেই পি পরিমাণ ফোর্সটা যদি গ্রেটার দেন অফ আমার ফ্রিকশনাল ফোর্স যেটা আছে তার থেকে যদি বেশি ফোর্স আমি অ্যাপ্লাই করি, তবে আমার ব্লকটা মুভ হতে পারে। আর যদি আমি যে পি ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা যদি লেস দেন অফ ফ্রিকশনাল ফোর্স হয়, তাহলে এই ব্লকটা মুভ হবে না। সো দ্যাট ইজ স্ট্যাটিক ফ্রিকশন, অ্যান্ড দ্যাট ইজ যখন ফ্রিকশনাল ফোর্সটাকে ওভারকাম করে যাব, দ্যাট ইজ আ ডাইনামিক ফ্রিকশন। ওকে, এটা ডাইনামিক ফ্রিকশন। তো আরও ডিটেলসে আসবো, এটা জাস্ট একটু ওভারঅল আইডিয়া দিলাম। সো স্ট্যাটিক ফ্রিকশন আর ডাইনামিক ফ্রিকশন দুটো ভাগে ভাগ করি। আমরা নর্মালি ফ্রিকশনকে ডিনোট করি এজ আ মিউ দিয়ে, যেমন আমরা সোমে তোরা পড়ে আসবি, সোমে পরে নেক্সট টাইমে পড়বি, সোমে মিউকে ডিফাইন করি পয়জন রেশিও দিয়ে। ওকে, বা ফ্লুইডে মিউকে ডিফাইন করি আমরা ভিসকোসিটি দিয়ে, তেমন এখানে ফ্রিকশনকে ডিফাইন করবো এখানে মিউ দিয়ে। মিউ এর দুটো পার্ট, একটাকে বলা হয় মিউ এস, একটাকে বলা হয় মিউ কে। একটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন, একটাকে বলা হয় ডাইনামিক ফ্রিকশন। ওকে, স্ট্যাটিক ফ্রিকশন, এটাকে বলা হয় ডাইনামিক ফ্রিকশন। যখন কোনো জিনিস মুভ করতে স্টার্ট করে বা মুভ করে ফেলেছে, তার মধ্যে যে ফ্রিকশনটা পাওয়া যায় দ্যাট ইজ কল্ড ডাইনামিক ফ্রিকশন। আর যখন কোনো বস্তু বা কোনো কম্পোনেন্ট রেস্টে আছে বা স্থির পজিশনে আছে, তার মধ্যে যে ফ্রিকশনটা কাজ করে তাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ক্লিয়ার? সো যখন আমি ফোর্স অ্যাপ্লাই করছি, সে বস্তুটা যদি ফ্রিকশন ফোর্সের থেকে লেস ফোর্স দিই, তাহলে বস্তুটা মুভ করবে না। মানে কোনো একটা টেবিলকে কোনো একটা বাচ্চা ছেড়ে সরাচ্ছে, সেই টেবিলটাকে সরাতে পারবে না, কারণ সে তত পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে না। যদি আমি কোনো টেবিলটাকে সরাই, তাহলে আমি তার জন্য ডাইনামিক ফ্রিকশন অ্যাপ্লাই করছি, ডাইনামিক ফ্রিকশনের থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করছি। ওকে, তখন তার জন্য যে ফ্রিকশনটা কাজ করবে দ্যাট ইজ এ ডাইনামিক ফ্রিকশন। ক্লিয়ার?
সো ডিফাইনটা আবার ফোর্সের উপর বেস করে আমার ডাইনামিক ফ্রিকশন আর স্ট্যাটিক ফ্রিকশন ডিফাইন করা হয়। নেক্সট চলে যায় মডিউল 3। মডিউল 3 এর মধ্যে কি আছে না, মডিউল 3 এর মধ্যে আছে মেইনলি দ্যাট বেসিক স্ট্রাকচারাল অ্যানালিসিস। সো স্ট্রাকচারাল অ্যানালিসিস মানে এমন কোনো টাফ ব্যাপার নয়। আমরা যে নর্মাল ব্রিজগুলো দেখে থাকি, ওকে, বা যে কোনো স্ট্রাকচারাল কোনো জিনিস দেখে থাকি, সেইগুলোকে কী করে অ্যানালাইজ করবো, তার মধ্যে ফোর্স কী করে ডিস্ট্রিবিউট হবে। সাপোজ ধর এরকম কোনো একটা ব্রিজ ধরছি, এরকম একটা ব্রিজ আছে, এরকম একটা ব্রিজ আছে, এরকম একটা ব্রিজ আছে, ওকে। সো আমি যদি বলছি আমি এখানে একটা ফোর্স দিলাম, ওকে, আমি এখানে ফোর্স দিলাম একটা 10 কিলোনিউটন একটা লোড চাপিয়ে দিলাম এই পয়েন্টের উপরে। সো প্রত্যেকটা ব্রিজ এক একটা লিঙ্ক, এক একটা জয়েন্ট দিয়ে তৈরি। সো এই যে ছোট ছোট লাইনগুলো দেখছি সেটাকে বলা হয় একটা লিঙ্ক, আর প্রত্যেকটা পয়েন্টকে তার সেই লিঙ্কগুলো একটা জয়েন্ট দিয়ে তৈরি। আর এটাকে বলা হয় একটা সাপোর্ট, এটাকে বলা হয় একটা সাপোর্ট, ওকে। এটাকে বলা টোটাল সিস্টেমটাকে বলা হয় একটা স্ট্রাকচার। প্রত্যেক পুরো লিঙ্ক আর জয়েন্ট মিলে প্রত্যেকটাকে বলা হয় একটা স্ট্রাকচার, একটা সিস্টেম, ওকে। সো এই স্ট্রাকচার সিস্টেমে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি, আমি যদি বলি এটা আমার মেম্বার, দিস এবি লিঙ্ক বা এবি মেম্বার, এবি বিসি সিডি অ্যান্ড ডিই। আমি যদি বলি এখানে 10 কিলোমিটার ফোর্স অ্যাপ্লাই করছি অ্যাট পয়েন্ট ডি, তাহলে আমার বিসি পয়েন্টে কত ফোর্স আসছে বার করতে পারবো। সো তোদের কোশ্চেন এরকম আসবে দ্যাট ফোর্স ইন বিসি কম্পোনেন্ট বা বিসি মেম্বার কত হবে বার করতে হবে, ফোর্স ইন বিসি মেম্বার কত হবে, বা ফোর্স ইন ডিই মেম্বার কত হবে সেটা বার করতে হবে, ওকে। সো এইগুলো তোদের আসবে, তোদের ফোর্স মেনলি স্ট্রাকচার অ্যানালিসিসের মধ্যে এই পার্টগুলো তোদের করতে হবে, ওকে। সো কী করে আমরা তাকে ছোটো ছোটো পার্টে ডিভাইড করে নেবো, তোদের এটা একটা সিম্পল স্ট্রাকচার দেখালাম, তোদের এমন কিছু প্রবলেম আসবে একটা হিউজ স্ট্রাকচার দিয়ে দেবে, ওকে, কমপ্লেক্স স্ট্রাকচার দিয়ে দেবে, যেখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছিস তার জন্য প্রত্যেকটা পার্টে কি ফোর্স, কী করে ফোর্স ডিস্ট্রিবিউট হচ্ছে, প্রত্যেকটা কম্পোনেন্টে কী ফোর্স যাচ্ছে, ওকে, সেটা তোদের বার করতে হবে। সো এখানে সাপোর্টগুলো কী কী সাপোর্ট আছে, কী কী সাপোর্ট আমরা ইউজ করি, ওকে, 3 রকমের সাপোর্ট হয়, সেটা পরে আমি আসছি নেক্সট ক্লাসে, ওকে, বা এই ক্লাসে যদি সম্ভব হয় আমি করাবো, ওকে। Next, how to determine that equilibrium of 3 dimension, method of section, method of joints. So method of section, method of joints মানে এটা একটা যে কোনো স্ট্রাকচারকে অ্যানালাইসিস করার ডিফারেন্ট টাইপ অফ মেথড হয়ে থাকে। সো কোনো মেথড ইজি, কোনো মেথড টাফ, ওকে। কোনো কমপ্লেক্স স্ট্রাকচারের জন্য আমরা মেথড অফ জয়েন্ট ফলো করি, কোনো সিম্পল স্ট্রাকচারের জন্য মেথড অফ সেকশন ফলো করি, ওকে। সো এগুলো ডিফারেন্ট মেথড একটা স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য। সো নেক্সট হচ্ছে হাউ টু ডিটারমাইন ইফ মেম্বার ইন টেনশন অর কম্প্রেশন। কোনো একটা মেম্বারে যখন আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করছি, ওকে, এই পিকচারটার মধ্যে দেখ, যদি আমি এখান থেকে এই এবি পার্টটাকে যদি তুলে ধরে আনি, এই এবি পার্টটাকে যদি তুলে ধরে আনি, ওকে, যদি আমি বলি এই এবি পার্টটা, এবি পার্টের মধ্যে যদি আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করি এদিকে, তাহলে মেম্বারের মধ্যে কি হবে, মেম্বারের মধ্যে অপোজিট দিকে একটা রিয়াকশন ফোর্স জেনারেট হবে, দ্যাট ইজ মেম্বার ইন কম্প্রেশন, ওকে, মেম্বার ইন কম্প্রেশন, ওকে। অ্যান্ড যদি কোনো এরকম মেম্বার হয় যেখানে আমি তাকে টেনসাইল ফোর্স দিচ্ছি, তাহলে মেম্বারের মধ্যে কী ফোর্স জেনারেট হবে, টেনসাইল ফোর্স জেনারেট হবে। সো এটাই আমাদের দেখতে হবে মেম্বারের সেকশন ভিউ নিয়ে, দ্যাট মেম্বারের মধ্যে টেনসাইল ফোর্স জেনারেট হচ্ছে না কম্প্রেশন ফোর্স জেনারেট হচ্ছে। তো এখানে যে ফোর্স দিচ্ছে, ফোর্স ইন বিসি মেম্বার কত জিজ্ঞেস করেছে, এখানে তখন তোর অ্যান্সার লিখবি দ্যাট ফোর্স ইন বিসি মেম্বার মেবি 10 কিলোমিটার, ওকে, বা ফোর্স ইন ডিসি মেম্বার মেবি 5 কিলোমিটার অ্যান্সার বেরোলো। তার সাথে তোর পাশে লিখতে হবে দ্যাট ইজ টেনসাইল ইন নেচার আর মেবি কম্প্রেশন ইন নেচার, কোনটা টেনসাইল না কম্প্রেশন তোদের মেনশন করতে হবে কোশ্চেন অ্যান্সারে, ওকে। সো এরকমভাবে তোদের লিখে নিতে হবে যে তার সেই মেম্বারের মধ্যে টেনসাইল ফোর্স আসছে না কম্প্রেশন ফোর্স আসছে, ওকে। সো দ্যাট ইজ আ পার্ট অফ টেনসাইল অ্যান্ড কম্প্রেশন। নেক্সট, সিম্পল ট্রাস মানে নর্মাল একটা কমপ্লেক্স স্ট্রাকচারকে আমরা ট্রাস বলছি, যেখানে ইজিলি একটা মেম্বার থেকে অন্য মেম্বারে ফোর্স ডিস্ট্রিবিউট হয়, ওকে। অ্যান্ড হোয়াট ইজ এ জিরো ফোর্স মেম্বার, জিরো ফোর্স মেম্বার হচ্ছে একটা সিম্পল স্পেশাল টাইপ অফ মেম্বার, যেখানে একটা পয়েন্টে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাতে কোনো রকম ফোর্স বা স্ট্রেস আমরা পাবো না, ওকে, কারণ সেই ফোর্সটা পুরোপুরি ডিরেক্টলি গ্রাউন্ডে চলে যাবে বাই মেম্বার দ্বারা, ওকে। সেই মেম্বারে কোনো রকম ফোর্সই আসবে না, এরকম অনেক সময় স্ট্রাকচার করা হয়, ওকে। সো নেক্সট, হোয়াট ইজ আ বিম, টাইপ অফ বিম, ফ্রেমস অ্যান্ড মেশিনস। বিম মানে আমরা যে নর্মালি দেখে থাকি যে কোনো যখন রেলের ব্রিজের নিচ দিয়ে যাবি, দেখবি রেলের ব্রিজগুলো লম্বা লম্বা আই সেকশন বড় বড় বিম দিয়ে তৈরি করা আছে, ওকে। সেই বিম দিয়ে কী করে একটা স্ট্রাকচার ডিফাইন করা হয় সেটা তোদের করতে হবে, ওকে। নেক্সট, মডিউল 4 এর মধ্যে আছে সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্ট্রয়েড। সো সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটি একটু আইডিয়া আছে সবার, সেন্টার কি, সেন্ট্রয়েড কি, সেন্টার অফ গ্র্যাভিটি কি, ওকে। সো এখান থেকে তোদের মেনলি
এটা পুরো নিউমেরিক্যাল চ্যাপ্টার। এটাও এটা তো নিউমেরিক্যাল চ্যাপ্টারই অবশ্যই, এটা নিউমেরিক্যাল, এখানে কোনো থিওরি নেই। আর এটাও নিউমেরিক্যাল চ্যাপ্টার, নিউমেরিক্যাল চ্যাপ্টার প্লাস কিছু পোর্শন থিওরি আছে এখান থেকে, থিওরি পোর্শন কিছু পোর্শন পাবি। যেমন ধর কিছু ডেরিভেশন পাবি এখান থেকে, যে এই যে থিওরেমস অফ মোমেন্ট অফ ইনার্সিয়া, প্যারালাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার থিওরেম, এই পোর্শনগুলোই পাবি। ওকে, প্লাস ডিফারেন্ট টাইপ অফ কমপ্লেক্স জিওমেট্রিতে কী করে সেন্ট্রয়েড বার করে, কী করে সেন্টার অফ গ্র্যাভিটি বার করে, কী করে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করে। ওকে, সেগুলো মেনলি এখান থেকে তো ক্যালকুলেট করতে হবে। যেমন ধর এরকম বলে দিল যে এরকম একটা আই সেকশন আছে। ওকে, আই সেকশন আছে, আই সেকশনে তোদের এর মোমেন্ট অফ ইনার্সিয়া কোথায় হবে, 4% অবস্থান করবে। ওকে, বা এরকম একটা কোনো এল সেকশন দিয়ে দিল, বললো এল সেকশনে কোথায় সেন্টার অফ মোমেন্ট অফ ইনার্সিয়া কোথায় অবস্থান করবে। ওকে, মোমেন্ট অফ ইনার্সিয়ার পয়েন্ট বার করো, বা এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় অবস্থান করবে। সো এই ছোটো ছোটো প্রবলেমগুলো তোদের এখানে আছে সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্ট্রয়েডের মধ্যে। ওকে, সো একদম সিম্পল একটা যদি বলি, সিম্পল একটা যদি বলি, সাপোজ ধর এখন রেক্টেঙ্গুলার ব্লক, যার যার ডাইমেনশন ধর 10 mm আর এদিকে ব্রেডটা ধর 10 mm, তাহলে এর ক্ষেত্রে তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথাও অবস্থান করবে, একটু আন্দাজে বলতে পারবি যদি ইকুয়াল ডাইমেনশন হয়? মানে দিস ইজ স্কোয়ার, একটা স্কোয়ার বক্স, তার জন্য তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথাও অবস্থান করবে? এনি আইডিয়া? বল। মানে এখানটা অবস্থান করবে, তাই তো? একদম রাইট, একদম ঠিক বলেছিস। সো যদি কোনো সেকশন হয়, সেটা যদি রেক্ট্যাঙ্গুলার হয় বা স্কোয়ার সেকশন হয়, তার সেন্টার গ্র্যাভিটি অবস্থান করে বা সেন্ট্রয়েড অবস্থান করে তার মিড পোর্শনে, এটা হচ্ছে তার মিড পোর্শন। ওকে, সো এখানে তার সেন্টার গ্র্যাভিটি অবস্থান করবে। যদি কোনো ইরেগুলার শেপ হয়, যদি কোনো একটা পার্সন হয়, ওকে, একটা পার্সন হয়, সেই ক্ষেত্রে তার সেন্টার গ্র্যাভিটি কোথাও অবস্থান করবে সেটা তাকে ডিফাইন করতে হবে, ডিফারেন্ট কম্পোনেন্ট আলাদা করে ডিভাইড করে নিতে হবে। যেমন এটা হচ্ছে হেড, হেডের জন্য আলাদা তার সেন্ট্রয়েড বার করতে হবে। এটা তার বডির জন্য আলাদা সেন্ট্রয়েড বার করতে হবে, তার হ্যান্ডের জন্য আলাদা সেন্ট্রয়েড বার করতে হবে, তার লেগের জন্য আলাদা সেন্ট্রয়েড বার করতে হবে, অ্যান্ড আলটিমেটলি সব কটা সেন্ট্রয়েডকে জুড়ে একটা পুরো সিস্টেমের জন্য সেন্ট্রয়েড বার করতে হবে। সেই সেন্ট্রয়েডটা দেখা যাবে মেবি এই হেড থেকে বডির মাঝামাঝি কোথাও জায়গায় অবস্থান করছে। ওকে, সেটা হচ্ছে অ্যাসেম্বলের ক্ষেত্রে, মানে যদি কোনো কম্পোনেন্ট এরকম হয় যে তাকে তিনটে সেকশনে ভাগ করে নেবো, সেই সেকশনগুলোর অ্যাডিশন করে আমরা দেখবো তার সেন্ট্রয়েড বা সেন্ট্রাল গ্র্যাভিটি কোথায় অবস্থান করছে। ওকে, আর যদি কোনো সিঙ্গেল কম্পোনেন্ট হয় তার সেকশন আমরা ডেইলি বলতে পারি। তো আমাদের কাছে মেনলি সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড বার করার জন্য তিনটে সেকশন আমরা ফলো করি। একটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার সেকশন, অল রেক্ট্যাঙ্গুলার সেকশন ইজ all square section is rectangular section, but all rectangular section is not square section. Okay, so rectangular section বলা মানে তার মধ্যে স্কোয়ার সেকশন চলে আসছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ট্রায়াঙ্গুলার সেকশন, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে সার্কুলার সেকশন। এই তিনটে সেকশনে তাদের কোথায় অবস্থান করছে সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি তাদের মনে রাখতে হবে। ওকে, যেমন ধর ট্রায়াঙ্গুলার সেকশনে যদি সেন্টার অফ গ্র্যাভিটি অবস্থান করবে ফ্রম ভার্টেক্স পয়েন্ট থেকে 2h/3-তে, অ্যান্ড ফ্রম বেস পয়েন্ট থেকে h/3-তে। সো এরকম এই 2h/3 কোত্থেকে এলো, h/3 কোত্থেকে এলো, যেমন এই 10-এর জন্য রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য এখানে অবস্থান করবে d/2, এখান থেকে d/2 এই অবস্থান। যদি তার পুরো ডেপথ হয় d আর পুরো যদি লেন্থ হয় l, তাহলে তার সেকশন অবস্থান করবে দ্যাট l/2-তে, অ্যান্ড দিস ইজ l/2-তে, এখানে অবস্থান করবে। ওকে, সো মিড বরাবর মানে l/2 আর d/2-তে অবস্থান করবে। ঠিক তেমন এখানে 2h/3 যখন h-টা ডিফাইন করছে তার ট্রায়াঙ্গেলের হাইট। ওকে, ঠিক তেমন সার্কুলার সেকশনের জন্য তার সেন্টার অবস্থান করবে মিড পোর্শনে। ওকে, সো এটা এই 2h/3 কোত্থেকে বেরোচ্ছে, h/3 কোত্থেকে বেরোচ্ছে, সেগুলো আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। ওকে, সো পার্টিকুলার তিনটে সেকশনের জন্য তোদের ফর্মুলা মনে রাখতে হবে, কারণ এরপর যত প্রবলেম আসবে, যত কমপ্লেক্স জিওমেট্রি আসবে, সব বেসড অন আইদার রেক্ট্যাঙ্গুলার সেকশন, আইদার ট্রায়াঙ্গুলার সেকশন, আইদার সার্কুলার সেকশন। ইয়া, সো এই তিনটে ফর্মুলা কখনো ভুলিস না, তোরা যতই নেক্সট সেমিস্টারে চলে যেতে থাকে না, তোদের ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ওকে, নেক্সট সেন্টার্ড অফ আ সিম্পল ফিগার ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল।
আর সেন্টার তথা কম্পোজিট সেকশন যেটা বললাম, যখন কম্পোজিট সেকশন হবে মানে ধর এরকম কোনো সেকশন হবে, একটা রেক্টেঙ্গুলার সেকশন, একটা ট্রায়াঙ্গুলার সেকশন, আর তার উপর একটা সেমি সার্কুলার সেকশন আছে, সেই ক্ষেত্রে তোকে বলতে পারে যে এর সিজি পয়েন্ট বার করো। তোকে তখন ডিভাইড করে নিতে হবে দ্যাট স্যার এখানে একটা ফার্স্ট ওয়ান সেমি সার্কুলার সেকশন, এখানে সেকেন্ড রেক্টেঙ্গুলার সেকশন, এখানে থার্ড ট্রায়াঙ্গুলার সেকশন, তিনটে পয়েন্টে আলাদা আলাদা করে সিজি বার করলি, দেন তাকে কম্বাইন করে দিবি। ওকে, সেরকম করে কমপ্লেক্স সিস্টেমের সেন্ট্রয়েড বা সিজি বার করা হয়। ওকে, নেক্সট সেন্টার অফ গ্র্যাভিটি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। সেন্টার অফ গ্র্যাভিটি আমরা কোথায় ইউজ করি? মেনলি আমরা ইউজ করি সেন্টার অফ গ্র্যাভিটি ফর মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করার জন্য। ওকে, অ্যান্ড এরিয়া অফ মোমেন্ট অফ ইনার্সিয়া, এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া কী করে বার করবো সেটা তার জন্য আলাদা থিওরেম আছে। ডেফিনেশন মোমেন্ট অফ ইনার্সিয়া ফর প্লেনার সেকশন ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল, থিওরেম অফ মোমেন্ট অফ ইনার্সিয়া ফর স্ট্যান্ডার্ড সেকশন। ওকে, স্ট্যান্ডার্ড সেকশন মানে কিছু স্ট্যান্ডার্ড সেকশন যদি দিয়ে দেবে কোশ্চেনে, তো সিলেবাসে স্ট্যান্ডার্ড সেকশন আছে যেমন আই সেকশন, সি সেকশন, এল সেকশন, ডি সেকশন। এই সেকশনগুলোর মধ্যে তো মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করতে হবে। ওকে, সো বেশি কোনো টাফ দেবে না, তোদের স্ট্যান্ডার্ড সেকশনের বই কোশ্চেন দেবে ও এক্সামে। Okay, next moment of inertia of a composite section and mass moment of inertia of a circular plate, cylinder, cone, sphere, hoop. Okay, so moment of inertia and mass moment of inertia দুটো আলাদা জিনিস, দুটোর মধ্যে গুলিয়ে ফেলিস না। একটাকে বলা হয় moment of inertia, একটাকে বলা হয় mass moment of inertia। ওকে, মাস মোমেন্ট অফ ইনার্সিয়া কি, যেখানে আমরা মাস নিয়ে কনসিডার করছি। ওকে, একটা মাস কতটা ডিস্ট্রিবিউট হবে থ্রু আউট দ্য বডির মধ্যে, দ্যাট ইজ আ মাস মোমেন্ট অফ ইনার্সিয়া। আর যখন মোমেন্ট অফ ইনার্সিয়া ডিসক্রাইব করছি তখন সেটা অনলি ডিস্টেন্স নিয়ে কথা বলছে, দ্যাট ইজ আ মোমেন্ট অফ ইনার্সিয়া। ওকে, নেক্সট মডিউল 5-এর মধ্যে আছে তোদের ভার্চুয়াল ওয়ার্ক, এনার্জি মেথড। মানে আমরা যে কোনো প্রবলেম একটা ভার্চুয়াল ওয়ার্ক বা ভার্চুয়াল এনার্জি দিয়ে সলভ করতে পারি। সো ভার্চুয়াল ওয়ার্ক বা এনার্জিটা কি, ওকে, সেটা আমরা পড়ে নেবো, এটা একটা থিওরেমের মতো। দেন ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কি, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক কি, ওকে, virtual of for a particle and ideal system of a rigid bodies, then degrees of freedom কি, active force diagram সব দেখে নেবো। সিস্টেম অফ ফ্রিকশন, মেকানিক্যাল এফিসিয়েন্সি কি, মেকানিক্যাল এফিসিয়েন্সি কি, আমরা সবসময় একটা জিনিস মনে রাখবি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, দ্যাট এফিসিয়েন্সি ইকুয়াল টু অলওয়েজ আমি কত পরিমাণ আউটপুট পাচ্ছি আর তাতে আমি কত পরিমাণ ইনপুট দিচ্ছি, এই ফর্মুলাটা সবসময় মনে রাখবি। যে কোনো জায়গায় তোদের কাজে থাকবে, তোরা থার্মোডাইনামিক্স পড়, তোরা মেকানিক্স পড়, তোরা সেন্টার মেটেরিয়াল পড়, বা যদি কোনো পাওয়ার সিস্টেম কোনো পড়ে থাকিস, পাওয়ার ইঞ্জিনিয়ারিং করে থাকিস, পাওয়ার প্ল্যান্ট পড়, কোনো পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করতে হবে, কোনো সাইকেলের ডিজাইন করতে হবে, সেখানে তোর কত এফিসিয়েন্সি কত বাড়ানো যায়, সেই ক্ষেত্রে একটা কথা মনে রাখিস, দ্যাট এফিসিয়েন্সি ইকুয়াল টু দ্যাট আউটপুট আর ডিভাইড বাই ইনপুট। আমি কত পরিমাণ ইনপুট দিচ্ছি, 100% ইনপুট দিচ্ছি, তার কত পার্সেন্ট আউটপুট পাচ্ছি, না 80% আউটপুট পাচ্ছি। ওকে, তাহলে সেক্ষেত্রে তার এফিসিয়েন্সি 0.8। ওকে, সেরকম তোদের এখানেও তাহলে মেকানিক্যাল এফিসিয়েন্সি করতে হবে, মানে মেকানিক্যাল এফিসিয়েন্সির জন্য আমি কত পরিমাণ ফোর্স দিচ্ছি আর কত পরিমাণ ফোর্স আউটপুট পাচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স কি, পোটেনশিয়াল এনার্জি কি, এনার্জি ইকুয়েশন ফর ইকুইলিব্রিয়াম, অ্যাপ্লিকেশন অফ এনার্জি মেথড ফর ইকুইলিব্রিয়াম, স্টেবিলিটি অফ দ্য ইকুইলিব্রিয়াম, মানে একটা বডিকে কী করে স্টেবল করবো তার জন্য কী কী অপোজিট দিকে কী ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কী সাপোর্ট অ্যাপ্লাই করতে হবে, সেটা আমাদের এখান থেকে দেখে নিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে চলে মডিউল 6। সো তোদের সব থেকে লেন্দি সিলেবাস ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, অনেক ফাস্ট আমাদের এগোতে হবে, বাট সব কিছু কমপ্লিট করতে করতে এগোতে হবে, দ্যাট ইজ দ্য মেন থিং। তো আমরা স্কিপ করতে পারবো না, কারণ সবকটা ইন্টাররিলেটেড। একটা যদি চ্যাপ্টার মিস হয়ে যায় তাহলে আমাদের নেক্সট চ্যাপ্টার কিছু বোঝা যাবে না। যেমন ধর সিজি মিস করলে মোমেন্ট অফ ইনার্সিয়া বোঝা যাবে না, তার সাথে রিলেটেড। আবার কোনো জায়গায় যদি ফোর্স মিস করে যাস তাহলে ফ্রিকশন চ্যাপ্টার বুঝতে পারবি না, কারণ ফোর্স ফ্রিকশনটা পুরোপুরি ডিপেন্ড করছে ফোর্সের উপর। ওকে, ফোর্স ডিস্ট্রিবিউশনের উপর। নেক্সট হচ্ছে রিভিউ অফ দ্য পার্টিকেল ডায়নামিক্স। সো এতক্ষণ যেটা পড়ে এলি, যেটা দেখালাম মডিউল 5 অবধি, এই মডিউল 4 মডিউল 5 অবধি সব হচ্ছে স্ট্যাটিক পার্ট, এতটা হচ্ছে স্ট্যাটিক পার্ট। এরপর হচ্ছে তো চালু হচ্ছে ডায়নামিক পার্ট, যেখানে আমরা আলোচনা করব ডায়নামিক অফ দ্য মেকানিক্স নিয়ে। ডায়নামিক মানে কেমন, যখন কোনো মোশন ঘটছে, যেমন ধর কোনো ভেহিকেল চলছে, তার হুইলগুলো একটা সেন্টার পোর্শনে অ্যাবাউট রোটেট করছে। ওকে, অ্যাবাউট রোটেট করছে, সো দ্যাট ইজ আ ডায়নামিক পার্ট। সে কোনো মোশনে আছে, মুভমেন্টে আছে। সেই মোশনটা কেমন হতে পারে, যেমন ধর আমি কোনো ব্লককে কোনো প্লেনের উপর মুভ করাচ্ছি, দ্যাট ইজ আ লিনিয়ার মোশন, দ্যাট ইজ আ লিনিয়ার মোশন। আবার কোনো ব্লকের ওপর আমি কোনো
সার্কুলার কোনো চিজকে রোটেট করাচ্ছি বা কোনো হুইল রাস্তার উপর দিয়ে ঘুরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ এ সার্কুলার মোশন। সো সার্কুলার মোশনের ইকুয়েশন কি করে হয় করা হয়, লিনিয়ার মোশনের ইকুয়েশন কি করে সলভ করা হয়, সার্কুলার মোশনের ইকুয়েশন কেমন হয়, সো তোদের সবগুলি করতে হবে এখানে। অ্যান্ড প্লেন কার্ভ লিনিয়ার মোশন, রেক্টাঙ্গুলার পাথ, পোলার কোঅর্ডিনেটসের মধ্যে কি করে সলভ করতে হয়। সো 3D কার্ভ লিনিয়ার মোশন, রিলেটিভ অ্যান্ড কনস্ট্যান্ট মোশন, নিউটন সেকেন্ড ল কি করে কাজ করে, নিউটন সেকেন্ড ল কি করে, হোয়াট ইজ নিউটন সেকেন্ড ল, এটা জানবি, ক্লাস 12 পড়ে এসেছিস। নিউটন সেকেন্ড ল বল। ঠিক আছে, তোমাদের বাড়ি থেকে ফোন করছে বুঝলে? এনি আইডিয়া নিউটন সেকেন্ড ল? কালকে হ্যাঁ আমি চলে যাবো, আমি 11:30 পর্যন্ত চলে যাবো। না পারলে বল, বুঝিয়ে দেবো, বাট এটা জানার কথা নিউটন সেকেন্ড ল। ওকে, নিউটন ফার্স্ট ল, যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে, সে তাকে যদি বাড়ি থেকে কোনো এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই না করা হয়, তাহলে সেই বস্তুটা চিরকাল স্থির অবস্থায় থাকবে। যদি কোনো বস্তুকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, ওকে, তাহলে সে চির ওই একই গতিতে চলতে থাকবে, দ্যাট ইজ এ ফার্স্ট ল। সেকেন্ড ল কি? ওকে, সেকেন্ড ল যে দ্যাট পি ইকুয়াল টু এমএফ, মানে যে পরিমাণ ফোর্স আমরা অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ এ মাল্টিপ্লিকেশন অফ আমার যে বস্তুর মাস আছে ইন্টু অ্যাক্সিলারেশন, তার ইকুয়াল। মনে পড়ছে সেকেন্ড ল? নিউটন সেকেন্ড ল মনে পড়ছে? পি ইকুয়াল টু এমএফ। আর থার্ড ল তো জানিস, নিউটন থার্ড ল। হোয়াট ইজ নিউটন থার্ড ল? বল নিউটন থার্ড ল কি? হ্যালো, অডিবল? নিউটন থার্ড ল মনে পড়ছে না। নিউটন থার্ড ল, যদি আমি কোনো যদি ফোর্স অ্যাপ্লাই করি কোনো বস্তু বা কোনো কম্পোনেন্টের মধ্যে, সে আমাকে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স আমাকে দেবে। মনে পড়ছে? একদম রিটার্ন দেবে। যেমন অনেকগুলো এক্সাম্পল তোরা ক্লাস 12 পড়েছিস, যে কোনো নৌকার ওপর যদি কোনো পাড় থেকে যদি কোনো নৌকার ওপর জাম্প করিস নৌকার ওপর, তাহলে কি হবে? তুই যখন নৌকার ওপর বা বোটের ওপর যে ফোর্স অ্যাপ্লাই করছিস, তার জন্য বোটটা তোকে ইকুয়াল অ্যান্ড অপোজিট তোকে ফোর্স দেবে। ওকে, এরকম অনেকগুলো ছোট ছোট এক্সাম্পল তোরা পড়ে এসেছিস নিউটন থার্ড লর জন্য। ওকে, যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটা স্টেটমেন্ট ছিল। ওকে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট তার রিয়াকশন। ওকে, সো ওটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, জাস্ট আমি বললাম। সো নিউটন সেকেন্ড ল দিয়ে আমাদের পুরো কাজ আছে, কারণ সেকেন্ড ল পি ইকুয়াল টু এমএফ, এই সূত্র ধরে তোদের সব কিছু ডিরাইভ করতে হবে। সো একটুখানি মেকানিক্সটা পিছনে পুরোপুরি ফিজিক্স কাজ করছে, এর পিছনে অন্য কোনো সাবজেক্ট কাজ করছে না। সো যতটা পারিস ফিজিক্সকে এখান থেকে স্টপ করতে হবে। ওকে, এর উপর বেস করে পুরোপুরি তোদের সোম কাজ করবে। যতটা মেকানিক্স ক্লিয়ার হবে, তারপরে সোমের মধ্যে আরও তো বেশি কমপ্লিকেটেড জিনিস আছে, যেমন ধর এসএফডি, বিএমডি, যার কথা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। কোনো একটা বিমকে যদি আমি এরকম ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে বিমটা কত পরিমাণ স্ট্রেস, কতটা পরিমাণ ডিফ্লেক্ট হতে পারে, সেটা তোদের পুরো ইকুয়েশনটা মনে রাখতে হবে, ইকুয়েশন জেনারেট করতে হবে। তো এরকম যদি কোনো বিমে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে বিমের মধ্যে কোথায় বিমটা ফেল হতে পারে সেটা তোদের বার করতে হবে। বিমটা মেনলি ফেল হবে এই পয়েন্ট থেকে, যেখানে জয়েন্ট আছে সেখান থেকে বিমটা ফেল হতে পারে, তার ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় জেনারেট হতে পারে। ওকে, সব তোদের সময়ের মধ্যে করতে হবে। বাট এখানে তার কিছু পার্ট আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, যেমন ধর যদি একটা ক্যান্টিলিভার বিম নিয়ে নিই, এটাকে বলা হয় ক্যান্টিলিভার বিম। যেমন তোরা ঘরের মধ্যে দেখে থাকবি যে আমাদের ধর এরকম কোনো ওয়াল আছে, ওয়াল থেকে এক্সট্রা পার্ট একটা বাইরে বার করে রাখা আছে, দ্যাট ইজ কল্ড ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার পার্ট বলা হয়। ওকে, ক্যান্টিলিভার পার্টের মধ্যে আমরা যে কোনো জিনিস রাখতে পারি। ওকে, ঠিক তেমন ক্যান্টিলিভার হচ্ছে একটা কোনো জিনিস যেখানে আমরা যেটা একটা সাইডে পুরো ফিক্স সাপোর্ট থাকে এবং একটা সাইডে ফ্রি এন্ড থাকে, তাকে বলা হচ্ছে ক্যান্টিলিভার। সেটা পরে আসছে, টাইপ অফ বিমের মধ্যে সেটা পড়ে নেবো। নেক্সট হচ্ছে রেক্টেঙ্গুলার পাথ, পোলার কোঅর্ডিনেটস, ওয়ার্ক কাইনেটিক এনার্জি, পাওয়ার পোটেনশিয়াল এনার্জি, ইম্পালস মোমেন্টাম, ইম্প্যাক্ট। ওকে, সো ইম্পালস মোমেন্টাম কি আমরা দেখে নেবো। ইম্পালস মোমেন্টাম কেমন বলতো? যেমন ধর সবাই ক্রিকেট খেলা দেখে, ক্রিকেট খেলা কি, একজন ব্যাটসম্যান একজন বোলার বল করছে, একজন ব্যাটসম্যান
বলটাকে হিট করছে। সো যখন বলটা 80 কিলোমিটার পার আওয়ার ছুটে আসছে, ওকে 80 কিলোমিটার পার আওয়ার ছুটে আসছে এবং সে যখন ব্যাটটা দিয়ে হিট করছে, সো ব্যাটটা দিয়ে হিট করছে তখন কলিশন কার মধ্যে করছে? বল আর ব্যাটের মধ্যে কলিশন ঘটছে। সো এর মধ্যে কলিশন হয়ে কি হয়? বলটা কি ব্যাটের মধ্যে চিপকে যায়, না ব্যাটটা বলের মধ্যে চিপকে যায়? কোনো কিছু চিপকায় না। সো এটা হচ্ছে এমন একটা টাইপ অফ কলিশন যেখানে দুটো কলিশন হওয়ার পর দুটো আলাদা ডিরেকশনে ছিটকে চলে যায়। ওকে, সো ব্যাটটাকে আমি যখন হাত দিয়ে ধরে থাকি তার মানে ব্যাটটা একটা সাপোর্ট পাচ্ছে, ব্যাটটা আমার সেই পজিশনে স্টিপ থাকে, বাট ব্যাটটা কিন্তু মুভ হয়। ওকে, ব্যাটটা হিট করার পর ব্যাটটা তার সেন্টার পজিশন থেকে কিছুটা পরিমাণ ব্যাকে যায়। দ্যাট ইজ এক্সাম্পল অফ নিউটন থার্ড ল। ওকে, বলটা হিট করার পর বলটা অপর ডিরেকশনে মুভ করে চলে যায়। দ্যাট ইজ অ্যানাদার অ্যাপ্লিকেশন অফ কলিশন। সো আরেকটা কলিশনের এক্সাম্পল কি, ধর একটা ছোট একটা কাদা নিয়ে কাদার বান্ডিল নিয়ে তুই অপোজিট দিকে একটা কাদার বান্ডিল নিয়ে ওকে খুব জোরে হিট করবি, দুটো ক্লে একসাথে জয়েন্ট হয়ে যাবে। দ্যাট ইজ ওয়ান টাইপ অফ কলিশন। ওকে, সো ডিফারেন্ট টাইপ অফ কলিশন আমরা করে নেবো। ইম্প্যাক্ট কলিশন, এটা হচ্ছে ইম্প্যাক্ট কলিশন, এটা হচ্ছে তোর ব্যাট এন্ড বলের উদাহরণটা। ওকে, বা ইম্পালস মুভমেন্টাম। ওকে, সো তোদের কলিশন পড়তে হবে, ইম্পালস মুভমেন্টাম পড়তে হবে। ওকে, নেক্সট মডিউল 7 এর মধ্যে আছে দ্যাট এটা পুরো ডাইনামিক পার্ট, দ্যাট ইন্ট্রোডাকশন টু কাইনেটিক্স অফ রিজিড বডি, কভারিং বেসিক টার্ম, জেনারেল প্রিন্সিপাল অফ ডাইনামিক্স, টাইপ অফ দ্য মোশন, instantaneous center of rotation in plane portion, and simple problem মানে একদম ফর্মুলা বেসিক কিছু সিম্পল প্রবলেম করতে হবে। দ্যাট ডিএলএমএট প্রিন্সিপাল কি, এখান থেকে একটা থিওরি কোশ্চেন এটা পেতে পারিস। দ্যাট ডিএলএমএট প্রিন্সিপাল থেকে এখান থেকে থিওরি কোশ্চেন পেতে পারিস। ওকে, অ্যান্ড ইট অ্যাপ্লিকেশন অ্যান্ড প্লেন মোশন অ্যান্ড কানেক্টেড বডিজ, দেন ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল অ্যান্ড ইট অ্যাপ্লিকেশন ইন প্লেন মোশন or connected bodies and connected to the rigid body rotation. ওকে, তো যখন কোনো রিজিড বডি রোটেট করে তার মধ্যে কি কি ফোর্স কাজ করে, তার মধ্যে কি কি মোশন কাজ করে সেগুলো আমরা দেখে নেবো এই মডিউল 7 এর মধ্যে। সো মডিউল 6 থেকে চালু করে বা মডিউল 5 থেকে চালু করে এই মডিউল 5 না মডিউল 6 থেকে চালু করে যে ডাইনামিক পার্টটা যখন আসিস, ডাইনামিক পার্টটা কিন্তু হিউজ কনসেপচুয়াল। এখানে কোনো নর্মাল ফর্মুলা দ্বারা যে ইজিলি সলভ হয়ে যাবে এরকম কোনো চ্যাপ্টার নেই মডিউল 6 আর 7 এর মধ্যে। ওকে, সব কিছু যেটা আছে পুরো কনসেপচুয়াল, যদি কোনো কনসেপ্টে মিস যায় পুরো চ্যাপ্টারটা কিন্তু স্কিপ হয়ে যাবে। ওকে, সো 1 2 3 4টা স্ট্যাটিক পার্ট, এখানে একবার দুবার রিভাইজ করলে, যদি নাও বুঝতে পারিস দুবারের জায়গায় 3বার রিভাইজ করবি সলভ হয়ে যাবে। বাট ডাইনামিক পার্টটা কিন্তু মোস্ট কমপ্লিকেটেড আর কনসেপচুয়াল। ওকে, ওটার জন্য জাস্ট কনসেপ্টটা ভালো করে বুঝবি, দেখে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 8 মডিউল আছে মেকানিক্যাল ভাইব্রেশন, দ্যাট ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা তোদের মেনলি থিওরি অফ মেশিন সাবজেক্টের মধ্যে থাকে, যেটা তোদের 5th সেমে থিওরি অফ মেশিন আছে বিটেকের। ওকে, সেটা তোদের এখন এখানে কিছু একটা পার্ট দিয়ে দিয়েছে, মেকানিক্যাল ভাইব্রেশনে কিছু পার্ট করতে হবে। সো ফ্রি ভাইব্রেশন কি, ফোর্সড ভাইব্রেশন কি, ওকে রেজোনেন্স কি, অ্যানি ডিফেক্টস, ডিগ্রি অফ ফ্রিডম কি। ওকে, সো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যখন কোনো এরকম কথা শুনে থাকে যে যখন কোনো আর্মিরা ব্রিজের ওপর দিয়ে পাস করে তখন তাদের ওখানে মার্চ করা বা প্যারেড করা বাড়ানো আছে, এরকম কথা কোনোদিন শুনেছিস? যখন কোনো নর্মাল রাস্তা দিয়ে যায় তখন তাদের ওখান থেকে প্যারেড করে যেতে পারে, যখন কোনো ব্রিজের উপর দিয়ে যায় তখন তাদের প্যারেড করা মানা আছে। এরকম কোনোদিন কথা শুনেছিস কি? শুনিস নি? ওকে, এটা একটা রেস্ট্রিকশন আছে যে কোনো ব্রিজের উপরে কোনো কিছু মার্চ বা প্যারেড করা মানা আছে, স্ট্রিক্টলি মানা আছে। তার কারণ একটাই, যে ব্রিজ যখন করা হয়, ধরো এটা একটা ব্রিজ। ওকে, যদি কনসেপ্টগুলো বুঝে যাস না খুব খুব ইজি। ওকে, ধরো একটা ব্রিজ আছে, ব্রিজটা এখানে একটা সাপোর্ট দ্বারা হ্যাঙ্গিং আর এখানে একটা সাপোর্ট দ্বারা হ্যাঙ্গিং। ওকে, সো যে কোনো একটা কম্পোনেন্টের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি থাকে। ওকে, সো সে একটা নিজস্ব ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট হতে পারে। ওকে, সো যখন কোনো ধর 10 জন লোক এসে একই ফ্রিকোয়েন্সিতে তারা পা নাড়াচ্ছে। ওকে, সো এমন কোনো সময় আসতে পারে যেখানে তার ধর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ধর 50 হার্জ, ব্রিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 50 হার্জ। সো এরা যদি সেই 50 হার্জ যদি কম্পাঙ্ক তৈরি করে নেয় এই 10% মিলিয়ে, তাহলে এখানে কি হবে, একটা রেজোনেন্স তৈরি হবে। রেজোনেন্স মানে যখন তার নিজের ফ্রিকোয়েন্সির সাথে এক্সটার্নাল যে ফ্রিকোয়েন্সি বা ফোর্স অ্যাপ্লাই করছে সেই ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করে যাবে তখন সেটার মধ্যে একটা হিউজ ফ্রিকোয়েন্সি তৈরি হবে। ওকে, দ্যাট ইজ আ ফ্রিকোয়েন্সি কার্ভ।
ওকে, যখন কোনো নিজের ফ্রিকোয়েন্সির সাথে অপর একটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাবে, তখন একটা হিউজ ফ্রিকোয়েন্সি তৈরি হতে পারে এবং ব্রিজটা কোলাপস করে যেতে পারে। ওকে, ব্রিজটা মেনলি যদি কোলাপস করবে না কখন, যখন সে নিজের ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট হতে পারে, সে কোলাপস করবে না, কারণ আমরা তাকে নিজের ফ্রিকোয়েন্সি অনুযায়ী তাকে ডিজাইন করেছি। বাট যখন তাকে এক্সটার্নাল কোনো ফ্রিকোয়েন্সি দিয়ে তাকে ডিস্টার্ব করা হবে ব্রিজটাকে, তখন ব্রিজটা মেবি কোলাপস হয়ে যেতে পারে। ওকে, যেমন ধর আরো এক্সাম্পল দিয়ে বোঝাই, সাপোজ স্যার আমি একটা পার্সন, ওকে, আমার শরীরের মধ্যে নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে। ওকে, আমি নিজের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি আছে, যার জন্য আমি গ্রাউন্ডের ওপর দাঁড়িয়ে আছি। ওকে, যদি কোনো আর্থকুইক এলো, সাডেন একটা আর্থকুইক এলো, বা পার্সন না বলে আমি বলছি বিল্ডিং, খুব ভালো করে বোঝে। সাপোজ একটা বিল্ডিং আছে, একটা 5 তলা বিল্ডিং আছে, সাপোজ একটা আর্থকুইক এলো। আর্থকুইক মানে কি? একটা ফ্রিকোয়েন্সি, একটা কম্পাঙ্ক। যখন টিভিতে বলে যে আর্থকুইক এসেছে, তখন তাকে কি বলে? রিক্টার স্কেলের একটা মান বলে, একটা কম্পাঙ্ক বলে। সো যখন কোনো আর্থকুইক এলো, তখন কি হয়? এই বেসটাকে পুরো হিলিয়ে দেয়, তো পুরো গ্রাউন্ডটাকে পুরো হিলিয়ে দেয়। ওকে, গ্রাউন্ডটাকে যখন হিলিয়ে দেয়, তখন যে এই যে পুরো বিল্ডিংটা একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, তখন এই বিল্ডিংটা ফ্রিকোয়েন্সির সাথে আমার যে এক্সটার্নাল যে একটা ফ্রিকোয়েন্সি বেস থেকে অ্যাপ্লাই হচ্ছে, সেই দুটো ফ্রিকোয়েন্সি অ্যাডিশন হয়ে যায়। ওকে, যার জন্য একটা রেজোনেন্স ক্রিয়েট হয়। যখন রেজোনেন্স ক্রিয়েট হয়, তখন বিল্ডিংটা কোলাপস করে যায়। ক্লিয়ার? কেন বিল্ডিংটা কোলাপস করে জানিস? বুঝতে পারলি এবার? আর যখন আর্থকুইক হবে না, তখন বিল্ডিংটা কোলাপস করে না, কারণ তাকে আমরা তার নিজস্ব ফ্রিকোয়েন্সিতে ডিজাইন করে থাকি। এবার বলো রেজোনেন্স ক্লিয়ার কিনা, মানে ছোট একটা রেজোনেন্সের পার্ট ক্লিয়ার কিনা? এনি ডাউট এখান থেকে? এখনো পুরো পড়িনি, বাট যতটা পড়েছি তার মধ্যে কোনো ডাউট আছে কি? রেজোনেন্স কি বুঝতে পেরেছিস? ওকে, so derivation of for frequency, amplitude of the free vibration key without damping, single degree of freedom key, এখানে কিন্তু হিউজ কনসেপচুয়াল এখানে এই মডিউল 8টার মধ্যে আছে। পুরো স্টার মার্ক দিয়ে লিখে দে, আমি পারলে এটা তোদের আগে করিয়ে দেবো, মানে একদম শেষের দিকেই ওয়েট করবো না, কারণ 8 নম্বর মডিউল 9 নম্বর মডিউলটা এটা তো শেষের দিকে আছে। আমি চেষ্টা করবো এটা তোদের মাঝামাঝি দিকে করিয়ে দেওয়ার জন্য, কারণ এর মধ্যে যে কনসেপ্টটা আছে তোদের পুরো ফ্রি মাইন্ডে বুঝতে হবে। যদি অন্য কোনো মাইন্ডে বুঝিস তো এটা বোঝা খুব চাপের। ওকে, সো আমি চেষ্টা করবো তোদের মাঝামাঝি জায়গায় ভাইব্রেশনটা খতম করে দেওয়া। সো ড্যাম্পিং কি বলতো, কেমন বলতো? যেমন ড্যাম্পিং বলতে যেমন ধর আমি বিছানার উপর বসে আছি, এটা ধর আমার বেড, এটা আমার বেড, যার মধ্যে এখানটা পায়া আছে, এখানে একটা পায়া আছে, আর এখানে একটা পায়া আছে। ওকে, সো এটা হচ্ছে আমার বেড, যেটা কিনা উড দিয়ে তৈরি। এটা আমার উড দিয়ে তৈরি, এই পায়াগুলো উড দিয়ে তৈরি। ওকে, সো সাডেনলি আমি কি করলাম? আমি গিয়ে এখান থেকে দাঁড়িয়েছিলাম, এখান থেকে জাম্প করে আমি এখানে শুয়ে পড়লাম, বেডের মধ্যে জাম্প করে গিয়ে শুয়ে পড়লাম। কি হবে? আমার একটা আঘাত লাগবে তো, কারণ ডিরেক্টলি আমি কি উডের মধ্যে গিয়ে পড়ছি, রাইট? ওকে, আচ্ছা, সেটা যদি না করে আমি যদি বলি আমার এই উডের ওপর একটা মোটা একটা তোষক দেওয়া আছে, বা মোটা একটা গদি দেওয়া আছে, আমি গিয়ে ডিরেক্টলি এই গদির উপর গিয়ে পড়লাম, তাহলে আমার কি আঘাত লাগবে? লাগবে না, কারণ আমি যে পরিমাণ ফোর্সটা দিয়ে বেডের মধ্যে পড়ছি, সেই পরিমাণ ফোর্সটা আমার কি অ্যাবজর্ব করে নিচ্ছে? এই আমার গদি বা তোষকটা আমার সেই ফোর্সটা অ্যাবজর্ব করে নিচ্ছে। সো তখন এইটা কাজ করেছে অ্যাজ আ ড্যাম্পার হিসেবে। ওকে, তখন এটাকে বলা হয় ড্যাম্পার। সো ড্যাম্পারের একটা কাজ, ড্যাম্পারের মেন কাজ কি? ড্যাম্পার হচ্ছে একটা অ্যাবজর্বার, যে কিনা যে মেন ফ্রিকোয়েন্সি বা ফোর্সটাকে অ্যাবজর্ব করে নেয়। ওকে, সো দেখ তুই যখন বসে আছিস বেডের ওপর, সেই বেডের মধ্যে খুব নরম একটা তোষক লাগানো আছে,
তার কারণে তুই আরামে বসতে পারছিস, বা তুই যখন সাডেনলি কোনো বেডের উপর গিয়ে বসছিস তোর কোনো আঘাত পাচ্ছিস না। ওকে, তুই যখন তোষক তুলে দিয়ে যখন বসবি সাডেনলি তুই আঘাত পাবি, কারণ সাডেনলি তোর বডির সাথে বেডের কন্ট্যাক্ট হচ্ছে বা উডের কন্ট্যাক্ট হচ্ছে। ওকে, সো দ্যাট ইজ আ মেন কনসেপ্ট অফ ড্যাম্পার বা ড্যাম্পিং। ক্লিয়ার? যেই কারণের জন্য তোর যে কোনো অটোমোবাইল কারে যে বসার সিটগুলো কমফোর্ট জোনের জন্য খুব নরম আর একটা মোটা সিট করা হয়। যদি আমি ওখানে একটা পাতলা সিট দিতাম বা কাঠের সিট দিতাম, ওকে, দ্যাট আমাদের একটা আনকমফোর্টনেস ক্রিয়েট করতো, কারণ সেখানে ড্যাম্পিংটা খুবই খারাপ। ওকে, বা যেমন ধর তুই রিস্কায় যাচ্ছিস আর তুই একটা ফোর হুইলারে যাচ্ছিস, যদি কোনো রিস্কার বাম্পারের উপর দিয়ে যায়, তুই কতটা রিস্কার মধ্যে বসে কতটা তুই নিজের পজিশন থেকে ডিসপ্লেসড হবি একটা আইডিয়া করে দেখ। যখন কোনো রিস্কের মধ্যে যাচ্ছিস, যদি কোনো বাম্পার আছে, তুই ধর এরকম পজিশনে আছিস, তুই সার্টেন কোনো বাম্পার যদি সে সেম স্পিডে যায়, তুই সার্টেন পজিশন থেকে এতটা অবধি ডিসপ্লেস হতে পারিস। বাট তুই যদি কোনো ফোর হুইলারে যাস, সেখানে যদি কোনো সিটে বসে আছিস, ওকে, অ্যান্ড ফোর হুইলারটা কোনো বাম্পারের উপর দিয়ে যাচ্ছে, তুই তার মধ্যে কোনো রকম ডিসপ্লেসমেন্ট হবে তোর মধ্যে? হবে না, কারণ তার মধ্যে একটা সাসপেনশন কাজ করছে। পুরো ফোর হুইলার ভেহিকেলের মধ্যে একটা সাসপেনশন কাজ করছে। সেই সাসপেনশনটা হচ্ছে আমার এখানে অ্যাজ আ ড্যাম্পার কাজ করছে। যে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে পাম্পারে ওঠা নামার সময়, সেই ডিসপ্লেসমেন্টটা অ্যাবজর্ব করছে কে? এই সাসপেনশনটা। দ্যাট সাসপেনশন ইজ নাথিং বাট অ্যাজ আ ড্যাম্পার। ক্লিয়ার? একটা অনেকটা কনসেপ্ট ড্যাম্পারে বলে দিলাম। সো শেষে গিয়ে আমরা এরকমভাবেই পড়বো যে ড্যাম্পার কী করে কাজ করে, তার একটা বেসিক কনসেপ্ট এখানে তোদের বলে দিলাম। ওকে, সো এখান থেকে কিছু সিম্পল প্রবলেম করে নিতে হবে। টাইপস অফ পেন্ডুলাম কী করে কাজ করে, কম্পাউন্ড অ্যান্ড টরশন পেন্ডুলাম কী করে কাজ করে, এগুলো দেখে নেবো। আর নেক্সট টিউটোরিয়ালে এটার মধ্যে দিয়েছে ফ্রম দ্য অ্যাভাব মডিউল টু ফাইন্ড দ্য ভ্যারিয়াস ফোর্সেস অ্যান্ড অ্যাঙ্গেলস ইনক্লুড দ্য রেজাল্টেন্টস ইন ভ্যারিয়াস পার্টস of wall crane, roof truss, pipe, etc. to verify the line of polygon on various forces, to find the coefficient of friction various materials on inclined planes। মানে এটা কি বলতে চেয়েছি, এটা হচ্ছে এতগুলো যে মডেল করে এলি তার অ্যাপ্লিকেশন, যেটা আমি অলরেডি যখন প্রত্যেকটা মডেল করাবো তার মধ্যে অলরেডি এখান থেকে কিছু কিছু পার্ট নিয়ে করিয়ে দেবো। ওকে, ধর ফ্রিকশন করলি, তো ফ্রিকশনের একটা স্পেশাল টাইপ অফ প্রবলেম এখানে এই মডেলের মধ্যে 9 নম্বর মডেলের মধ্যে আছে। ওকে, ধর ভাইব্রেশন করলি, ভাইব্রেশনের মধ্যে একটা সিম্পল স্পেশাল টাইপের অ্যাপ্লিকেশন, এর মধ্যে এই যে ফ্রি বডি ডায়াগ্রাম কোথাও একটা আছে হয়তো, তো ভাইব্রেশনের কোনো একটা অ্যাপ্লিকেশন এখানে ইনক্লুড আছে। ওকে, সেটা করতে হবে টু ড্র দ্য লোড এফিসিয়েন্সি কার্ভ ফর স্ক্রু জ্যাক। ওকে, সো চেষ্টা করবো টিউটোরিয়াল পার্টটা একদম শেষের দিকে করা। প্রথমে আমাদের স্ট্যাটিক পার্টটা শেষ করা, দেন ডাইনামিক পার্টটা শেষ করা, দেন ভাইব্রেশন শেষ করা। ওকে, বল সিলেবাস দেখে কেমন লাগলো? খুব চাপের, খুব ইজি এনি রিভিউ কম্পেয়ার টু আদার টু দ্য সাবজেক্ট? ম্যাথ ছাড়া কোনো উপায় নেই, এখানে ম্যাথ তো অ্যাটেন্ড করতেই হবে। ওকে, ডিপ্লোমায় করেছিস তো? একদম 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 ওরকমই আসবে। তোরা যখন ডিপ্লোমায় করেছিলিস যে আই বিমের একটা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা, ওকে, এল বিমে করেছিলিস, একদম 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 এখানেও সেমই আছে, বাট হ্যাঁ এখানেও একটু একটু অ্যাডভান্স আছে, বাট সেম। যদি কনসেপ্টগুলো মনে থাকে, যদি কোনো পুরোনো কোনো কপি থাকে, একবার রিভাইজ দিয়ে নিস, তাহলে তো সুবিধা হবে মনে রাখতে। ওকে, যেমন আগেরবারে তোদের ডিপ্লোমায় তো ভাইব্রেশন ছিল না, ওটা নতুন, ভাইব্রেশনটা নতুন এসছে এখানে। ওকে, ধর অতটা ট্রাস ছিল, ট্রাস কম ছিল হয়তো। ট্রাস কি? হ্যাঁ, ট্রাস অল্পর উপর দিয়ে ওভারঅল একটা ভিউ ছিল ট্রাসে। ওকে, তারপরে ধর এনার্জি মেথড কি, ভার্চুয়াল ওয়ার্ক কি, এগুলো তোদের একটু করতে হবে। প্লাস ডায়নামিক পার্টটা তোদের কম ছিল, ডায়নামিক পার্টটা এখানে অনেক আছে। ওকে, যেমন রেক্টেঙ্গুলার মোশন কি, সার্কুলার মোশন কি, এই পার্টগুলো তোদের এখানে নতুন করে করতে হবে। ওকে, আর ফ্রিকশন তোরা করেছিস ডিপ্লোমায়, ফ্রিকশনটা পুরোপুরি ওখান থেকে পেয়ে যাবি। ওকে, স্ট্যাটিক ফ্রিকশন কি, ডায়নামিক ফ্রিকশন কি, ওকে, ফ্রিকশনের প্রবলেমগুলো কী করে অ্যাটেন্ড করে, ওকে, সেগুলো ওখান থেকে কমন পেয়ে যাবি। সো ওই প্রবলেমগুলো এখানে কন্টিনিউ হবে, বাট একটু অ্যাডভান্স, একটু কমপ্লিকেটেড ওয়েতে। ওকে, তো ডিপ্লোমা যে কোশ্চেনগুলো পেয়েছি, যেমন ধর সিম্পল একটা বেসিক ফিগার দিয়ে দিল,
তোকে বললো এই ফিগার অনুযায়ী কত কত ফোর্স হবে সলভ করতে, বাট এখানে হয়তো মেবি তোরা সেই কোশ্চেন নাও পেতে পারিস। তোদের আগের যে কোশ্চেনটা দিয়েছিল, মানে আগের সেমিস্টারে, থার্ড সেমিস্টারে যে যারা আগের ব্যাচ ছিল তাদের যদি কোশ্চেনটা যদি পেয়ে থাকে সাথে, একদম খুব খারাপ কোশ্চেন হয়েছে, তার মধ্যে একটা ডায়াগ্রামও নেই। একটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কোশ্চেন হয়েছে, তার মধ্যে একটা ডায়াগ্রাম তোদের দেয়নি। যদি সেরকম কোশ্চেন হয় সেটা খুব চাপের কোশ্চেন, যেখান থেকে তোদের অনলি প্রবলেম দেখে অঙ্ক সলভ করতে হবে উইথআউট ডায়াগ্রাম। ওকে, সো তোদের সেরকমভাবে তোদের প্র্যাকটিস করতে হবে যাতে ডায়াগ্রাম ছাড়াও প্রবলেম সলভ করা যায়। ওকে, সো সেরকমভাবে তৈরি হতে হবে, যে কোনো কমপ্লেক্স কিছু এলে অ্যাটেন্ড করতে পারিস। ওকে, নেক্সট আজকে স্টার্ট করছি অ্যাজ আ ফোর্স থেকে। নর্মাল ফোর্সে স্টার্ট করবো সেটা দিয়ে। একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। এটার নাম দিচ্ছি ফোর্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম। ফোর্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম। সো ফার্স্ট যেটা আছে পুরো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে তিনটে পার্টে আমরা ভাগ করব একটা বডিকে। আচ্ছা, ফার্স্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে যেটা আসি, টোটাল আমাদের কাছে আমরা নর্মাল যা দেখতে পাই, আমরা যখন বডি দেখতে পাই তা তিন রকম বডি দেখতে পাই। একটা হচ্ছে সলিড ফেজ থাকে, একটা হচ্ছে লিকুইড ফেজ থাকে। লিকুইডের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে গ্যাসিয়াস, সরি ফ্লুইডের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাসিয়াস। ওকে, সো সলিড আর ফ্লুইড এই দুটো নিয়ে আমাদের পুরো কাজ, পুরো মেকানিক্যাল। সো সলিড পার্টের মধ্যে দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় রিজিড বডি, একটাকে বলা হয় ডিফর্মেবল বডি। রিজিড বডি, একটাকে বলা হয় ডিফর্মেবল বডি। অ্যান্ড ফ্লুইডের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস। লিকুইড অ্যান্ড একটা হচ্ছে গ্যাস। সো এটা তোদের নেই, কারণ এটা পুরোপুরি চলে যাচ্ছে ফ্লুইড মেকানিক্সের মধ্যে। এটা তোদের নেক্সট সেমে আছে, নেক্সট সেমে আছে ফ্লুইড মেকানিক্স। ওকে, সো রিজিড বডি অ্যান্ড ডিফর্মেবল বডি। সো আমরা যে পুরো পার্টটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স করবো, দ্যাট ইজ কামস আন্ডার রিজিড বডি। দ্যাট ইজ কামস আন্ডার রিজিড বডি। এটা আমরা করবো অ্যাজ আ ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে। ওকে, আর ডিফর্মেবল বডি যেটা আছে, ডিফর্মেবল বডি এটা করবো আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের মধ্যে, সোমের মধ্যে। ওকে, সো নেক্সট সেমে যেটা আছে দ্যাট ইজ এ ডিফর্মেবল বডি, মানে একটা বডিকে যদি ফোর্স দিই সেটা তার মধ্যে কত ডিফর্মেশন করতে পারে, তার মধ্যে কত স্ট্রেস জেনারেট হতে পারে, সেসব আমরা সোমের মধ্যে পড়বো। সো যখন কোনো বডিকে ফোর্স দিচ্ছি বা ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, তার মধ্যে যদি কোনো মুভমেন্ট না ঘটে, সে যদি তার নিজের অবস্থানে ফিক্স থাকে, তাকে আমরা বলছি রিজিড বডি। ওকে, নেক্সট হচ্ছে ফোর্স কি। ফার্স্ট দেখে নেব ফোর্স কি। ফোর্স হচ্ছে নর্মাল যখন আমরা বডির ওপর একটা এক্সটার্নাল কোনো লোড অ্যাপ্লাই করি তাকে বলছি ফোর্স। সেটা মে বি পুল, মে বি পুশ, মানে একটা টেনশন, একটা কম্প্রেশন। যখন কোনো পুলিং ফোর্স অ্যাপ্লাই করছি তাকে বলা হচ্ছে টেনশন, আর যখন কোনো পুশিং ফোর্স অ্যাপ্লাই করছি তখন তাকে বলা হচ্ছে কম্প্রেশন। ওকে, সো এই অনুযায়ী আমরা এখান থেকে ডিউ টু ফোর্স আমরা এখান থেকে কী বার করতে পারি, স্ট্রেস বার করতে পারি। স্ট্রেস ইকুয়াল টু ফোর্স আপন এরিয়া। ওকে, বা ভালো কথায় বললে দ্যাট that stress equal to internal resisting force, internal resisting force, মানে যদি আমি আরো দেখতে যাই, internal resisting force by cross section area. Okay, so what is the internal resisting force? The internal resisting force is nothing but, যদি এটাকে দুটো পার্টে ভাগ করে নিই একটা ক্রস সেকশন দিয়ে, অ্যান্ড এই পার্টটাকে দেখি, এই পার্টটাকে দেখি। সো এখানে যদি একটা পি ফোর্স অ্যাপ্লাই করছি, তার জন্য তার সেকশন ভিউতে অনেকগুলো রেজিস্টিং ফোর্স জেনারেট হবে, অনেকগুলো রেজিস্টিং ফোর্স জেনারেট হবে, যাকে আমরা বলছি আর। দ্যাট ইজ এই পিটা ইজ নাথিং বাট এই রেজিস্ট্যান্স ফোর্স আর। ক্লিয়ার? সো আমরা লিখি পি দিয়ে, বাট অরিজিনালি দ্যাট পি ইকুয়াল টু আর, তা আমরা আর দিয়ে ডিনোট করতে পারি। দ্যাট ইজ এ ইন্টারনাল রেজিস্টিং ফোর্স।
ক্লিয়ার। নেক্সট আই পার্টিকেল। একটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পার্টিকেল কি? পার্টিকেল হচ্ছে একটা ছোট একটা কম্পোনেন্ট যার ডাইমেনশন আমরা নেগলেক্ট করতে পারি, যার কোনো আমরা ধরতে পারি যার ডাইমেনশন একদম নগণ্য, তাকে আমরা বলছি পার্টিকেল। আর বডি কি? বডি হচ্ছে একটা কম্পোনেন্ট যার একটা ডাইমেনশন আছে। ওকে, সো আমি একদম বেসিক থেকে বোঝাচ্ছি, ওকে, যাতে তোদের যদি কোনো পার্ট মিস হয়ে যায় থাকে তাহলে আবার করে নিতে পারিস। পার্টিকেল হচ্ছে এইটা যার কোনো ডাইমেনশন নেই, দ্যাট ইজ উইথাউট ডাইমেনশন। আর বডি হচ্ছে উইথ ডাইমেনশন, উইথ ডাইমেনশন। Okay, there is a difference between body and particle. So so heading একটা কনসেপ্ট লিখে রাখ বা ডেফিনেশন লিখে রাখ, that what is a rigid bodies. এটা মেনলি আস্ক করে তোর ইন্টারভিউতে, that what is a rigid body, এটা লিখে রাখ, that all the particle remain fixed at their respective location. যদি হয় তাকে আমরা বলছি rigid body. All the particle are remain fixed on their respective location. Respective on the respective location. কখন না, even if load is applied to the body, if load is applied to the body, তখনও to the body, and তার মধ্যে কোনো রকম নো ডিফরমেশন, কোনো রকম ডিফরমেশন ঘটবে না, সেক্ষেত্রে তাকে আমরা বলছি রিজিড বডি। মানে আমি গিয়ে দেয়ালে সজোরে একটা লাথি মারলাম, তার দেয়ালে কোনো ক্ষতি ঘটবে? কোনো ক্ষতি করবে না, উল্টে আমার পায়ের আঘাত ঘটবে, কারণ দেয়ালের আমার পায়ের রেসপেক্টে দেয়ালটা আছে রিজিড বডি, তার মধ্যে কোনো রকম ডিসপ্লেসমেন্ট ঘটবে না। বাট আমি যদি একটা বুলডোজার নিয়ে চালাই, দেন দেয়ালটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, কারণ সেই ক্ষেত্রে বুলডোজারটা তার থেকে একটা অনেক হিউজ পরিমাণ বিগার বডি। ওকে, সেই ক্ষেত্রে তখন সেটা রিজিড বডি হবে না। নেক্সট লিখ কনসেন্ট্রেটেড ফোর্স। তাড়াতাড়ি শেষ করে দেবো, ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাসে অত ডেপথে যাব না। হোয়াট ইজ কনসেন্ট্রেটেড ফোর্স? না, যখন কোনো ফোর্স অ্যাক্টিং করছে একটা পয়েন্টে। ওকে, মানে সাপোজ ধর কোনো একটা বেডের ওপর, আচ্ছা কনসেন্ট্রেটেড ফোর্সের আইডিয়া আছে? বলতে পারবি কনসেন্ট্রেটেড ফোর্স কি? হোয়াট ইজ কনসেন্ট্রেটেড ফোর্স? এনি আইডিয়া? ভুল হোক ঠিক হোক বল, কোনো অসুবিধা নেই। What is concentrated force? Okay, Subho, any idea? ঘুমিয়ে পড়েছিস নাকি? ঘুমোসনি তো? ওকে, সো হোয়াট ইজ কনসেন্ট্রেটেড ফোর্স? যেমন ধর কোনো একটা বেড আছে, বেডের ওপর গিয়ে তুই সোজা দাঁড়িয়ে পড়লি। ওকে, সো দাঁড়িয়ে পড়লি, তাহলে তোর পুরো লোডটা বেডের মধ্যে পড়ছে। যদি একটা পায়ে দাঁড়িয়ে যাস সেই ক্ষেত্রে তোর হচ্ছে কি, তোর সাপোজ ধর 80 কেজি তোর ওজন, সাপোজ 80 কেজি তোর ওজন, সে তুই গিয়ে দাঁড়িয়ে পড়লি, দেন যে লোডটা এখানে অ্যাক্ট করছে, সেই লোডটা কীভাবে অ্যাক্ট করছে না, এরকম যদি একটা বেডকে ধরে নিই, এরকম একটা নর্মাল বিম, আর এখানে একটা লোড অ্যাক্টিং করছে, অর্পিতা এটা করে থাকবি সোমের মধ্যে, এসএফডি বিএমডির মধ্যে, যে কোনো বিম দ্যাট ইজ সিম্পল সাপোর্টেড অ্যান্ড লোড অ্যাক্ট অ্যাজ আ পয়েন্ট লোড, সেই ক্ষেত্রে লোডটা অ্যাক্ট করছে, সেই লোডটাকে আমরা বলছি কনসেন্ট্রেটেড লোড। ওকে, আর যদি কোনো এরকম বেড হয়
যেখানে গিয়ে আমি সিধা গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ছি, সেই ক্ষেত্রে আমার পুরো লোডটা অ্যাজ আ কাজ করছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হিসাবে। এইগুলো করেছিলিস ডিপ্লোমাতে, মনে পড়ছে? স্ট্রেন্থ অফ মেটেরিয়ালের মধ্যে করেছিলিস একদম। সো তখন আমার লোডটা কাজ করছে এরকমভাবে ডিস্ট্রিবিউটেড হিসেবে, তখন তাকে বলছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। ওকে, সো সেটা পরে আসছি। সো কনসেন্ট্রেটেড লোড বলতে বোঝাচ্ছে যখন আমি কোনো পয়েন্টের মধ্যে একটা পয়েন্টে ফোর্স আমি অ্যাপ্লাই করছি, তখন তাকে বলছে কনসেন্ট্রেটেড ফোর্স। ওকে, সো দ্যাট ইজ we assume that force or load is acting at a point, is acting at a point, তাকে বলছে concentrated force। সো আচ্ছা, নেক্সট এরপর হচ্ছে তো পুরোপুরি একটু মোশন নিয়ে ডিসকাশন করবো, আর চলে যাব ফোর্স নিয়ে। এরপর পুরোপুরি ফোর্সের উপর ডিসকাশন করবো নেক্সট, দ্যাট হোয়াট ইজ আ কনকারেন্ট ফোর্স, কোপ্ল্যানার ফোর্স। ওকে, কনকারেন্ট কোপ্ল্যানার ফোর্স কী হয়, কোলিনিয়ার ফোর্স কী হয়, সব আলোচনা করবো নেক্সট ক্লাসে। আজ এখানে স্টপ করছি, কোনো ডাউট থাকলে বল। কোনো ডাউট নেই তো? ওকে, বল বল। হ্যাঁ, আমি চেষ্টা করছি এটা তোদের, যদি 9টার সময় শিফট করতে পারি ভালো হয়। তোদের আজকের দিনে কি ক্লাস আছে? হুম 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 হুম, জানি জানি জানি, তোদের 9:30 একটা ক্লাস আছে, থার্মোডাইনামিক্স ক্লাস আছে না? না, কখন ক্লাস আছে বলতো? আচ্ছা, আজকের দিনে ইলেকট্রনিক্স আছে, মানে 8টায় শিফট করা যাবে না।